কাছে কোনো টাকা ছিল না। আমরা ছবি আঁকতে পারি, আমরা একটা জিনিসকে সুন্দর করতে পারি। আমার ইনভেস্টমেন্ট ছিল কিন্তু মেইনলি আমার প্রডিউসাররা, যারা ওয়ার্কার, যারা এখনো অনেকে আমার সাথে কাজ করছেন। আমি যখন কাজ শুরু করেছি, গ্রামের একটা মেয়ে বাইরে এসে কাজ করবে সেই সাহস তাদের ছিল না। অনেক জায়গায় ফাইট করতে হয়েছে। আমি নিজে যে তাদের ফ্যামিলিকে বুঝিয়েছি, তারা কাজ করে তারা স্বাবলম্বী হয়েছে। একটা সময় দেখা গেল অলমোস্ট 15,000 উইমেন আমাদের সাথে কাজ করে। বিদেশি প্রোডাক্টের এত বেশি সয়লাভ হয়ে গেছে, বাজেটটা অনেকখানি হারিয়ে যাচ্ছে। ছোটবেলা থেকে আমি বলেছি আমার গোল যা যা ছিল আমি কিন্তু অ্যাকচুয়াল নড়িনি। কেউ আজকের দিনে আপনার মতো একজন বিজনেস করতে চান, নারী উদ্যোক্তা হতে চান, কিভাবে সে ম্যানেজ করবে বাচ্চা, বিজনেস? আপনি যদি একটু আপনার স্টোরিটা শেয়ার করতেন। ওয়েলকাম টু শিলিডস। আপনার হোস্ট ইশরাত করিম আবার চলে আসলাম নতুন একটি এপিসোড নিয়ে। আজকে আমাদের এপিসোডের গেস্ট খুবই স্পেশাল একজন, লিপি খন্দকার আপা, বিবিয়ানার স্বত্বাধিকারী। লিপি আপা, কেমন আছেন? এই তো ভালো আছি, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ, আপনাকে দেখে খুব ভাল লাগছে। আমি তো আসলে খুব বেশি ইন্সপায়ার্ড আপনার কাজে, আপনার ডিজাইন আমার খুব পছন্দ। তো আজকে আপনাকে আমাদের অনুষ্ঠানে পেয়ে খুব ভালো লাগছে আপা। আমারও খুব ভালো লাগছে, কারণ তোমার সাথে পরিচয়ের পর থেকে স্পেশালি আমল ফাউন্ডেশনের সাথে সবসময় কোনো না কোনোভাবে ছিলাম, থাকতে পারলেও ভীষণ ভালো লাগে সবসময়। থ্যাংক ইউ আপা। আমাদের আসলে পথ চলা বন্ধুত্বটা অনেক দিনের। অনেকদিন। লিপি আপার সম্পর্কে আসলে কি বলবো, আপাকে আসলে আমি খুব বেশি রেসপেক্ট করি। নট অনলি অ্যাজ অ্যান অন্টারপ্রেনার, মানুষ হিসাবেও আপা চমৎকার। আপার রান্নার হাতের কথা তো নাই বললাম। আপনার জার্নিটা কিভাবে শুরু হলো? আপনি যখন স্টুডেন্ট ছিলেন, আপনি চারুকলায় পড়েছেন, আপনি দেশে বাহিরে ইন্ডিয়াতেও ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করেছেন। জার্নিটা কিভাবে শুরু হলো? কখনো কি ভেবেছিলেন যে আপনি একজন অন্টারপ্রেনার হবেন, নিজের একটা প্রতিষ্ঠান থাকবে? আসলে আমি কখনো ভাবিনি আমি এন্টারপ্রেনার হব, এবং আমি আহ, এই সেক্টর নিয়ে হয়তো বড় আকারে কাজ করবো, এই ধরনের ভাবনা ছিল না আমার। না, স্বপ্ন ছিল যে আমি একজন চারুশিল্পী হব। ওই জন্য আর্ট কলেজে পড়লাম। অনেক বাধা ছিল সেখানে, সেই সময় চারুকলাতে পড়তে দেওয়াটা ফ্যামিলি থেকে খুব একটা এনকারেজ করতো না যে এখানে পড়াশোনা করে কি হবে। বাট যেহেতু ছোটবেলা থেকে ছবি আঁকতাম, এই ক্রিয়েটিভিটির ভিতরেই কিন্তু ছিলাম। ক্লাস 7-এ যখন পড়তাম, আমার মনে আছে, আমি এখানে বলি কারণ এটার সাথে আমার লিঙ্ক আছে আমার যে আজকের এখানে আসার। তো আমি যখন ক্লাস 7 কি 8-এ পড়ি, তখন আসলে যখন মানুষ কিন্তু পোশাককে ভালোবাসতে শিখে বা নিজেকে একটু ভালোবাসতে শিখে যে আমি কী ধরনের পোশাক পরলে ভালো লাগবে, তো তখন থেকেই না আমি নিজে নিজে সেলাই করতাম, ড্রেস কেটে কেটে বানাতাম। কারণ আমার মা খুব শৌখিন ছিলেন, এবং আমাদের যেহেতু আমরা 5টা বোন, আমাদের বোনের কাপড় আমার মা নিজে ডিজাইন করে, কাপড় পছন্দ করে, অনেক গবেষণা করে আমাদের জন্য কাপড় বানাতেন। তো সেইটা দেখে দেখে আসলে কিছুটা তো অনুপ্রাণিত হয়েই ছিলাম যে এইভাবে করে করা যায়। ছবি আঁকার হাত যেহেতু ছিল, আমি এবার তার সাথে ভ্যালু অ্যাডগুলো করতাম, হ্যান্ড পেইন্ট করতাম ড্রেসে, অথবা ওইটার সাথে একটু হাতের কাজ করতাম। এই ছোটোবেলা থেকেই আমাদের স্কুলেও সাবজেক্ট ছিল একটা, সেলাই সাবজেক্ট ছিল, সেই সূত্রে অনেক সেলাই শেখা হয়ে গেছিলো, আবার মার কাছ থেকেও শেখা হয়েছিল। তো তখন হয়তো বা তখনও স্বপ্ন দেখতাম, আসলে ফ্যাশন ডিজাইনের জিনিসটা বুঝতাম না। তখনও স্বপ্ন দেখতাম আমি একজন আর্টিস্ট হব, ছবি আঁকবো, বিভিন্ন জায়গায় এক্সিবিশন করব। তো সেই স্বপ্ন নিয়ে কিন্তু আমি ম্যাট্রিক করার পরেই আমি চারুকলায় ভর্তি হলাম। তো চারুকলায় পড়তে পড়তে যখন সেকেন্ড ইয়ারে পড়ি, তখন হঠাৎ করে আমার একটা পত্রিকায় দেখি একটা বিজ্ঞাপন দেখতে পেলাম যে শৌখিন ডিজাইনারদের পোশাক প্রতিযোগিতা, সেটা ছিল ঈদের সময়। তো হঠাৎ মনে হলো যে নিজেকে যাচাই করি, একা একা পুরোটাই। তারপরে কিছু কাপড় কিনলাম, তারপরে ওইটাকে সেলাই করবো, যে বাসায় আসলে তো ওইভাবে সেলাইয়ের সুযোগ ছিল না যে বাসায় সেলাই করে যে কার কাপড় সেলাই করছি, কেন সেলাই করছি। তো আমি চলে গেলাম আমার বোনের বাসায়, বড় বোনের বাসায়। সে তখন সাবার ক্যান্টনমেন্টে থাকতো। ওখানে ওর একটা হাত মেশিন ছিল সেলাই, তো ওখানে বসে কেটে কুটে সেলাই করলাম, পেইন্ট করলাম, পরে 6টা ড্রেস জমা দিয়েছিলাম। এবং যখন দেখতে পাই যে ওই পোশাক প্রতিযোগিতা আমি প্রথম হয়েছি, তো ওইটা দেখেই তখন আসলে খুব বেশি, এটা কমপ্লিটলি লুকিয়ে করেছিলাম, কেউ জানতো না, শুধু একটা বন্ধুর সাহায্য নিয়েছিলাম জমা দেওয়ার জন্য, কারণ একা যেতে পারতাম না, কোথায় জমা দিতে হবে। সেইটা থেকে কিন্তু মনের ভিতর একটা সাহস আসলো যে আমি করতে পারি। এবং অনেকেই তখন তো সবাই ম্যাগাজিন এগুলো পড়তো, সুতরাং সবাই মোটামুটি যারা ম্যাগাজিন পড়তো
অনেকেই জেনে ফেলেছিল যে আমি এখানে প্রথম স্থান হয়েছে। হ্যাঁ, তো সেই থেকে খুব ইন্সপায়ার্ড হয়েছিলাম যে ওকে ফ্যাশন ডিজাইনার হলে কেমন হয়। ফ্যাশন ডিজাইনার হতে হলে কি করতে হবে না করতে হবে কিছুই বুঝতাম না। আচ্ছা। আমাদের বাসায় বিচিত্রা আসতো, তারপরে বাইরের কিছু ম্যাগাজিন আসতো যেগুলোর মধ্যে ফ্যাশনের টুকটাক কিছু জিনিস থাকতো। ভোগ দু এক সময় কেউ বিদেশ থেকে আসলে নিয়ে আসতো সাথে করে, তো ওগুলো থেকে না কিছু দেখতাম এবং খুব ভালো লাগতো। তো ওই জায়গাটাই আসলে আমার মনে হয় যে তখন থেকে আমার একটা ভিতরে সুপ্ত বাসনা তৈরি হয় যে আমি একজন ফ্যাশন ডিজাইনার হব। আর এটার আসলে প্রতিফলন ঘটে আসলে আমার মনে হয় আমি তখন ফাইনাল ইয়ার স্টুডেন্ট, তখন থেকে আমি। কিন্তু প্রতিফলন ঘটা, স্বপ্ন দেখা আর স্বপ্নকে বাস্তবায়ন করা, একটা ব্যবসা চালানো কিন্তু সম্পূর্ণ একটা ভিন্ন অ্যাঙ্গেল। হ্যাঁ, একদম, ব্যবসায় কিন্তু একদম। অনেক বিজনেস অ্যাকুইপমেন্ট কিন্তু অনেক কিছু লাগে। আপনি হ্যাঁ। সেখানে এইচআর ম্যানেজমেন্ট জানতে হয়, অ্যাকাউন্টস জানতে হয়, পিপল ম্যানেজমেন্ট জানতে হয়। হ্যাঁ। ওটা কিন্তু আমি এখন অনেক কম জানি, সত্যি দ্যাটস ইওর হ্যাঁ, হাম্বলনেস। অবশ্যই, কারণ বিবিয়ানা এত বড় একটা প্রতিষ্ঠান আপনি চালাচ্ছেন, এটা আপনার কাইন্ডনেস যে আপনি এভাবে বলছেন। না সত্যি কথা যখন আমি আসলে ওইটাও আসলে যে আমি যে আমার ব্যবসা করব সেটা আসলে কোথা থেকে শুরু হয়। আমি যখন ফাইনাল ইয়ার স্টুডেন্ট তখন তো আমি ওই ওরকম আবার ওই পত্রিকায় একটা বিজ্ঞাপন দেখলাম যে একটা বাংলাদেশের প্রতিষ্ঠিত একটা Fashion ফ্যাশন designing হাউসের brand। জন্য ইয়ে ডিজাইনার লাগবে। আচ্ছা। তো তখন আমি কিন্তু আর শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে গ্র্যাজুয়েশন ফ্রম ফাইন আর্টস ইনস্টিটিউট। আচ্ছা। হ্যাঁ, কিন্তু তখন তো আমি তো তখনও আমি Graduated হ্যাঁ, হননি। হইনি। হ্যাঁ। আমি সাহস করে ইন্টারভিউ দিতে গেলাম এবং আমাকে প্রশ্ন করা হলো যে যদি আমি পাশ না করি, আমি পাশ করলাম, খুব ভালো রেজাল্ট করবো, এটা আমি জানি। যেহেতু ছবি আঁকা ভালো করতাম, আমি জানি আমার রেজাল্ট ভালো হবে। তো সেইখান থেকে আসলে ওইখানে আমার চাকরিটা সেই দিনই আমি রাত্রেবেলা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে যাই যে আমার হয়ে গেছে। সেইটাও একটা বিরাট বড় যুদ্ধ ছিল ফ্যামিলি থেকে, যে পড়াশোনা শেষ হয়নি। আর আমার বাবা ওই জায়গা থেকে ভীষণ কনজারভেটিভ ছিল যে বিয়ের আগে চাকরি করা যাবে না। মানে আমার আব্বা বিয়ে দেওয়া পর্যন্ত সব ঠিকঠাক থাকবে, তারপর তুমি যা ইচ্ছা তাই করো। হ্যাঁ, যা মনে হয় তোমার যা যা ভালো লাগে করতে পারো তখন সেটা। কিভাবে এটা ডিল করলেন? সেটাকেও অনেক কষ্টে ফাইনালি হেল্প করেছিল আমার বড় ভাই, যেখান থেকে আমি আসলে ফাইনালি এটা করতে আমি পেরেছিলাম। যাই হোক, ওইটা বেশ কিছুদিন বেশ ভালো কাজ করলাম, কারণ কাজ করাটা ছিল কি আমার জন্য ছিল যে ওখানে কিন্তু আমি কত টাকা ইনকাম করব বা আমার কি আসবে আমি ওগুলো কখনোই ভাবতাম না। খুবই কম স্যালারি ছিল। ওইটা দেখা গেল যে আমার কনভেন্সি ম্যাক্সিমাম চলে যেত, তারপর যা পছন্দ হতো কেনাকাটা করতাম, মাস শেষে 1 টাকাও থাকতো না। কিন্তু মেইন যেটা ছিল সেটা ছিল যে এক্সপেরিয়েন্স। ওখানে কাজ করার যা স্বাভাবিকভাবে ওখানে এত বড় একটা প্রতিষ্ঠান, ওখানকার যে কাজের এনভায়রনমেন্ট, তারপরে ওখানে যে শেখার বিষয়টা আছে, ওইটা আসলে আমাকে খুব আকৃষ্ট করে এবং আমার ভীষণ ভালো লাগতো কাজ করতে। এই করতে করতে আসলে এটা জীবনে মোড়টা ঘুরে যায়। আসলে আমার বড় ছেলেটা যখন হয়, ওকে নিয়ে নানান রকমের সমস্যা শুরু হয়, যে আসলে রাখার মতো কেউ ছিল না ফ্যামিলিতে, যে কেউ ওকে যে টেক কেয়ার করবে কিভাবে তাহলে ম্যানেজ করছেন। তো ওই যে তখন আসলে যাদের হেল্পিং হ্যান্ডদের হাতে রাখতাম, বাচ্চার প্রায় দেখা যেত ডায়রিয়া হচ্ছে, বিভিন্ন রকম প্রবলেম হচ্ছে, হসপিটালে যেতে হচ্ছে। একটা সময় যে আমাকে কাজটা ছেড়ে দিতে হয়েছে। আচ্ছা আচ্ছা। তো ওইটা ছিল আমার জন্য খুব কষ্টের, আমি ছাড়তে চাইনি, বাধ্য হয়ে ছাড়া। কিন্তু ওই ছাড়াটাই যে আমার জীবনে মোড় ঘুরে যাবে সেটা কিন্তু আমি কখনোই ভাবিনি। আমার দেখা গেছে যে কিছুদিন তারপর আমি মাহির আপার সাথে কাজ করলাম, সেটা খুবই কম সময়ে। তারপরে আবারও মনে হলো যে সেটাও পারা যাচ্ছিল না। পরে ওই বাসায় যখন বসেছিলাম, আমার মনে আছে আমি 3 দিনের মাথায় যে আমি আবার আমার বাসার, যেহেতু আমার হাজবেন্ড পেইন্টার, সেই ছবি, আমিও পেইন্টার কিন্তু আমি ছবি আঁকতাম না, আমার হাজবেন্ড ছবি আঁকে। তো একটা স্টুডিও ছিল রুমের বাসার ভেতরেই, তো ওই কর্নারে একটা টেবিল পেতে আমিও ডিজাইন করা শুরু করলাম, যে কাজ করে দেখি না একটা এক্সিবিশন করবো। এভাবে বসে থাকতে ভালো লাগছে না, বাচ্চাকে টেক কেয়ার করছি বাট ভালো লাগছে না, কারণ আমি কাজ করি তো। হ্যাঁ, মানে আমার বসে থাকাটাই আমার কাছে কেমন যেন লাগছে। রান্না করছি, ঘর সংসার করছি, কিন্তু আমার ভালো লাগছে না, পুরোপুরি এটা করতে ভালো লাগছে না। তখন আমি কিন্তু 3 দিনের মাথায় কাজ শুরু করে দিলাম। কাজ শুরু করে যখন টুকটুক করে কাজ করতে শুরু করলাম, এরকম প্রায় 2-3 মাসে আমার বেশ কিছু অর্ডার জমে যায়, যে যেটা দিয়ে আমি এক্সিবিশন করবো। হঠাৎ করে সেই আমার ধানমন্ডি 5 নাম্বার, যেটা দিয়ে আমার যাত্রা শুরু বিবিয়ানার, তো ওই বাসার সামনে থেকে যাচ্ছিলাম, হঠাৎ ওই বাসাটা টুলেট দেখে কি জানি মনে হলো যে আমার হাজবেন্ডই বললো যে তুমি এক্সিবিশন করবে, না করে তুমি একটা বুটিক করতে পারো।
বাহ। দেখতে পারো, এটাতে সুবিধা হবে, নিজে বাচ্চারও টেক কেয়ার করতে পারবে। আমার কাছে আচ্ছা দেখি তো। তো যেখানে যেটা খুব সাহস করে ঢুকলাম, অত বড় একটা বাসা, এদিকে কিন্তু আমার যেটা কি বলবো পুঁজি যেটা, সেটা কিন্তু আমার কাছে তেমনটা একটা নাই। আমি চাকরি ছেড়ে খুব বেশি টাকা পাইনি। তো আর আরেকটা জিনিস ছিল, ছোটবেলা থেকে আমার একটা জিনিস ছিল, আমি কারো কাছে হাত পাতবো না, জি, কারো কাছ থেকে একটা টাকাও নিব না। যতটুকু নিতে হতো ওই যে কলেজে যাওয়ার আসা যাওয়ার ভাড়াটা নিতে মিনিমাম। হতো, হ্যাঁ, টিফিনের পয়সাটা আমি কখনো ওইভাবে নিতাম না, চেষ্টা করতাম টুকটাক নিজের জি। থেকে চালাতে। তো ওইগুলো আমাকে ভাবালো যে আসলে আমি এটা নিয়ে এই যে যে অ্যামাউন্টটা বললো এটার অ্যাডভান্স দিতে হবে, সব অতগুলো টাকা তো আমাদের দুজনের মিলেও নাই, হ্যাঁ, সব সব মিলে। তারপর প্রোডাকশন এই ওইটা দেখলাম প্রায় 2400 স্কোয়ার ফিট। আচ্ছা। 2400 স্কোয়ার ফিট জায়গায় ভরতে গেলে যে পরিমাণ প্রোডাক্ট প্রোডাকশন লাগবে, সেটা তো একটা আমার ধারণা আছেই। তো আমি বললাম যে এটা তো আমার পক্ষে সম্ভব না। তারপরে পাশাপাশি অবশ্য আমার হাজব্যান্ড অনেক সেই মুহূর্তটাতে অনেক হেল্প করেছিল, আচ্ছা। যে সাহস দিয়েছিল যে আমরা ট্রাই করি দেখি। তো আমি কিন্তু আসলে তখন থেকেই যোগাযোগ শুরু করলাম যারা আমার সাথে, যে টুকটাক যখন তো কাজ করছিল অনেকেই, তো তোমরা এরকম করে আমাকে হেল্প করতে পারবা কিনা, এই পরিমাণ প্রোডাকশন লাগবে, তারপরে তার মধ্যে মেটেরিয়াল লাগবে, মেটেরিয়াল হচ্ছে সবচেয়ে এক্সপেন্সিভ, হ্যাঁ, ওইটা সবচেয়ে আমাদেরকে যেটা বেশি ইনভেস্ট করতে হয় যেটার পেছনে। তো ওরকম সবার সাথে আমাদের যারা তাঁতি সম্প্রদায় আছেন তাদের সাথে যোগাযোগ করলাম। তো আসলে তাঁতি সম্প্রদায়তে সরাসরি তারা তাঁতি না, তারা তাঁতিদের চালান, তো তারা মহাজন বলতে পারবো তাদেরকে। তারা অ্যাটলিস্ট সলভেন্ট, তারা সাহস করে আমাকে সেই সুযোগ সুবিধাটা করে দিল। যে আমি এখনো বলি, কিন্তু আমার ইনভেস্টমেন্ট ছিল খুবই কম পুঁজি, যেখানে আমাকে ওই বাড়িটার অ্যাডভান্সই করতে হয়েছিল 4 লাখ টাকার মতো সেই সময়, সেই সময় তো 2001 এ। অনেক টাকা। হ্যাঁ, কিন্তু আমার ইনভেস্টমেন্ট ছিল কিন্তু মেইনলি আমার প্রডিউসাররা, যারা ওয়ার্কার, যারা এখনো অনেকে আমার সাথে কাজ করছেন, অনেকে হয়তো করছেন না, বাট এরা ছিল আমার সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট। এবং এটা কিন্তু হয়েছিলই হচ্ছে একটা মানুষ, আমি বিশ্বাস করি যে মানুষের সাথে যদি সুন্দর একটা রিলেশনশিপ তৈরি করতে পারে, সেটা বিশ্বাসের সততাটা থাকতে হবে মানুষের ভেতরে। ওই অনেস্টি দিয়ে যদি একটা সুন্দর রিলেশনশিপ বিল্ড আপ করতে পারে, আমার কাছে মনে হয় তাহলে আটকাবে না। আমার কাছে মনে হচ্ছে আমার ক্ষেত্রে আটকায়নি, এবং সেভাবে করে কিন্তু আমরা শুরু করে দিয়েছিলাম, এবং শুরুটাই করেছিলাম খুব সুন্দরভাবে এবং বড় করে। যে সবাই হয়তো ভাববে যে এত ইনভেস্টমেন্ট ছিল, আমার টাকার অঙ্কে ছিল খুবই কম আমার জায়গা থেকে, বাট আমার প্রডিউসাররা ছিল আমার সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট। হাউ সুইট আপু। বিবিয়ানা নামটার আইডিয়াটা আসলো কোথা থেকে? ওইটাও কিন্তু একটা মজার গল্প। সেটা হচ্ছে যখন আমি বাসাটা দেখি, বাসাটা এতই পুরনো একটা বাড়ি ছিল, অনেক মানে সেই যে মোটা সেরামিক, এই যে সুরকি হ্যাঁ বাড়ি করা হতো না, ওরকম একটা 3 তলা বাড়ি, ধানমন্ডির 5 নম্বর রোডে। এটা 1 বিঘা জায়গার উপর একটা বাড়ি, মাঝখানে বাড়ি, চারিদিকে লন আছে, পিছনে গ্যারাজ আছে, আরো অনেক কিছু ছিল। তো বাসাটা এতই পুরনো, একটু পোড়ো বাড়ি টাইপের, খুব মেনটেনেন্স ছিল না বাড়িটাতে। আচ্ছা। তো আমার কাছে মনে হয়েছিল এত পুরনো বাড়ি সাজাবো, ওইটা যদি আমি চিন্তা করতাম যে আমি খুব মডার্ন ওয়েতে ডেকোরেট করবো, সেইটাতে যেই টাকা সেইটা তো নাই। আর ওই সেক্টরটাতে আমি কাউকে চিনি না, কেউ এসে আমাকে ফ্রি রং করে দিয়ে যাবে, কেউ এসে ফ্রি ওয়ালটা ভেঙে আমাকে করে দিয়ে যাবে। তো তখন মাথায় একটা বুদ্ধি আসলো, যে আমরা অবশ্য যারা আর্টিস্ট, আমাদেরকে এইভাবে শেখানো, আমরা একটা ভাঙা জায়গাকে সুন্দর করতে পারি, এতটুকু আমাদেরকে শেখানো হয়। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হলো যে আচ্ছা, ওয়ালে ম্যানেজ করা যাবে, দরজা ঘুনে খাওয়া দরজা, বাড়িওয়ালার শর্ত হচ্ছে দরজা খোলা যাবে না। এখন দরজা না খুলে তো ওই ঘুণ ধরা দরজাগুলোকে কিভাবে ম্যানেজ করব। ফ্লোরটা আমার খুব পছন্দ ছিল, পুরোনো দিনের মোজাইক করা, পুরোনো বাড়ি, সব কিছু মিলে। তখন যখন নাম খুঁজছিলাম, তখন আমার কাছে মনে হচ্ছে নামটা একটা পুরোনো দিনের একটা নাম খুঁজতে হবে, যেটা এটার সাথে যায়, ঢুকলে মানুষ রিলেট করতে পারবে। হ্যাঁ, যেহেতু আমি প্রোডাক্ট করবো হচ্ছে সম্পূর্ণ দেশীয়, এবং হ্যান্ড এমব্রয়ডারি হবে, সম্পূর্ণ হাতের কাজ থাকবে, তার উপরে একটু এই বাসাটা খুব একদম ট্রেডিশনাল বাসাটা, একটা নামটা ওরকম হতে হবে। খুঁজতে খুঁজতে পরে না মানে বাংলা ডিকশনারি খুঁজতে শুরু করলাম। বাংলা ডিকশনারি কিন্তু ক খ স্বর থেকে শুরু করলাম, রাতে এরকম 3-4 দিন লেগে গেল পড়তে পড়তে পড়তে। হঠাৎ করে বিবিয়ানাতে এসে থামলে, বিবিয়ানা আমাদের খুবই পরিচিত একটা নাম ছিল, বাট তখন মাথায় এটা আসেনি যে
তখন মনে পড়লো যে ছোটবেলায় চুলটানা বিবিয়ানা হ্যাঁ হ্যাঁ সাহেবাবুর বৈঠকখানা আই হ্যাভ অ্যাপ্রোপ্রিয়েট নেম ফর হ্যাঁ মাই ব্র্যান্ড। তো তখন আমার কাছে মনে হলো যে না ঠিক আছে এটাই ফাইনাল। এবং এটা আমার কাছে মনে হয় কি কতগুলো জিনিস থাকে, কিন্তু একটা জিনিসকে হঠাৎ করে পপ আপ করতে গেলে আমার কাছে মনে হয়েছিল যে আমার নামটা একটা বিরাট বড়, তখন সবার Of ভিতরে course. বিবিয়ানা নামটা না সবাই ঢুকে খুব গেল মজা, মাথায়। হ্যাঁ সবাই যাকে বলতো বিবিয়ানা, বাহ চমৎকার নাম তো, এটা আমি বহুদিন পর্যন্ত শুনেছি চমৎকার নাম তো বিবিয়ানা। অফ কোর্স এটা তো খুব সুন্দর আসলে নাম। কিন্তু আবার ওই পুরনো বাড়ি, পুরনো স্টাইল, আমার ট্রেডিশনাল সব Values. হ্যাঁ সব কিছু হ্যাঁ। ওইগুলোই থাকবে। তারপরে ফার্নিচার যখন করতে যাব ফার্নিচার তো লাগবে, তখন খুঁজতে শুরু করলাম সব সেই কোথায় কোথায় মোহাম্মদপুর, মিরপুর ওইসব জায়গায় পুরনো ফার্নিচার বিক্রি করে। তো সেই সব জায়গায় ফার্নিচার খুঁজতে গেলাম। ওগুলো কি পুরনো খাট, পুরনো আলমারি কিনে কিছু জায়গায় ডেকোর করা হলো, ওগুলোকে কেটে কুটে তারপরে মজার একটা এইটুকু না বললেই না যে ওই যে যেই জায়গাটাতে আস্তর নষ্ট হয়ে গেছে বিল্ডিংয়ের, সেই জায়গাটাতে কোনো রকমের পুরো বাড়িটাতে একটা রং, একটা একটা লেয়ার রং দেওয়া হয়েছে যে আচ্ছা। থাক পুরনো পুরনোই থাক। 2টা লেয়ার দিতে গেলে যেই খরচ সেটা আমার কাছে ছিল না। আর ওই কর্নারে যে ভাঙাচোরা যে খরচ সেই জায়গাগুলোতে হয়ে গেল ছোটো ছোটো পেন্টিং, বাহ আর ওয়াল প্রত্যেকটা দরজা হয়ে গেল পেন্টিং। তো এই Piece of জানি art. না জানি না এই কারণেই হয়তো বা অনেক পত্রিকার তখন হেডলাইনে এসছে, তারপরে অনেক নাটকের শুটিং হতো, বাহ। অনেক গানের শুটিং হতো, বিকজ আপনি তো আর্টিস্ট, দিন শেষে তো আপনি একজন ক্রিয়েটিভ মাইন্ড। হ্যাঁ মানে So, আমরা সব কিন্তু ঢেলে সব দিয়েছিলেন। কিছুই আমি বলি যে হ্যাঁ। প্রত্যেকটা যদি বলো যে এই আর্টটা কিভাবে তৈরি হয়েছে, এটার পেছনের গল্পটা হচ্ছে আমাদের কাছে কোনো টাকা ছিল না। আমরা যে ছবি আঁকতে পারি, আমরা একটা জিনিসকে সুন্দর করতে পারি, তো আমাদের যা আছে সেটা দিয়ে আমরা সুন্দর করি। সবকিছু ঢেলে দিয়ে হ্যাঁ, ক্রিয়েটিভিটি ঢেলে সেভাবে দিয়ে করে আমরা রিঅ্যারেঞ্জ করে আমরা বিবিয়ানাটা শুরু করি। বাহ কি চমৎকার গল্প। আপনার তো তাহলে যে ট্রেডিশনাল তাঁতি সম্প্রদায় আছে তাদের সাথে অনেক দিন থেকে আপনি কাজ করছেন। হ্যাঁ হ্যাঁ সো এই শুরুর দিকের গল্পগুলো কেমন ছিল, তারা এখন কেমন আছেন, এবং তাদের অনুপ্রেরণার কিছু স্টোরি যদি আপনি শেয়ার করতে চান। আমরা আমার দেখা গেছে যে তাঁতি একটা সম্প্রদায়ের সাথে তো কাজ করা হচ্ছে, মানে টাঙ্গাইলের সাথে রাজশাহী সিল্ক, তারপরে খাদি, খাদি নিয়ে কাজ করেছি অনেক। এরা তো কাজ করতোই, এদের পাশাপাশি আমার বেশিরভাগের কাজ হয়েছে কিন্তু যেহেতু বিবিয়ানার সমস্ত কাপড় হ্যান্ড এমব্রয়ডারি ছিল। এখন আমরা চেঞ্জ করেছি, আসলে যুগের সাথে তাল মিলিয়ে আস্তে আস্তে চেঞ্জ করতে হয়। তারপর আমরা কমপ্লিটলি ওটা বাদ দিই, সব জায়গায় আমাদের কিছু হ্যান্ড এমব্রয়ডারি থাকতে হবে। তো তখন ছিল যে একদম এত পরিমাণ হাতের কাজ হতো যে আস্তে আস্তে আমাকে ডেভেলপ করতে হয়েছে ওই মেয়েদেরকে। লাইক একজন হয়তো বা আসছে, আমি খুব ভালো হাতের কাজ করি কিন্তু তার কোনো টিম নাই, আমার কাছে মনে হয়েছে যে একটা টিম ছাড়া তো সে একটা কাজ করতে পারে। আমি তাকে মিনিমাম অর্ডার করলেও 12 পিস অর্ডার করবো, যখন আমার একটা আউটলেট ছিল প্রত্যেকটা ডিজাইনে 12টা অর্ডার করতাম। তো সেই জন্য হলো তাকে 12টা পিস করার মতো তো একজনের পক্ষে সম্ভব না এরকম একদম পেটানো কাজ করা একটা ড্রেস করতে। তো তখন ওদেরকে আমি ছোট ছোট করে ওদের গ্রামে, যে আমার কাছে মনে হয় যে আমার শুরুটা যখন ছিল তখন আমি শুধু ঘুমাতাম, ঘুমানোর টাইমটুকু শুধু ঘুমাতাম, নাওয়া খাওয়া বাদ দিয়ে সমস্ত কিছু। তখন আমার বাচ্চাটা ছোট, ওইটা ওই অনেকেই পান করে বিবিয়ানা আসলে বলতো যে প্রোডাক্টের সাথে আমার বড় বাচ্চাটা খুব ফুটফুটে সুন্দর ছিল, তো বলতো কি এই বাচ্চাটা বিক্রি হবে কিনা, ওকে ওখানে শোয়ায় রাখতাম, ওখানে থাকতো। ফ্যাশন ইন্ডাস্ট্রিটাকে সবাই ভাবে কি এটা বোধহয় খুব একটা লাক্সারি একটা লাইফ লিড করি আমরা সবসময়, গ্ল্যামারাস। ওই যে যখন ফ্যাশন শো সবকিছুই ফ্যাশনের ভেতরেই সীমাবদ্ধ থাকে, আসলে না এর পিছনের গল্পটা কিন্তু প্রত্যেকটা একটা আর্টিস্ট যারা কাজ করেছে তাদের গল্প আছে, তাদের কষ্ট সবচেয়ে বেশি। তারপর আমরা ডিজাইন করি, আমরা এটাকে মনিটরিং করি, তারপরে যে শুরুটা বলেছিলাম যে তাদেরকে তৈরি করতে হয়েছে, এরকম না যে আমি রেডিমেড পেয়েছি অল্প কিছু মানুষ, হ্যাঁ কিন্তু বেশিরভাগ মানুষকে দেখা গেছে যে এই কারিগরদের আমার তৈরি করে নিতে হয়েছে হাতের কাজ, সেলাই, যেহেতু নিজে খুব ভালো সেলাই করতাম আমি খুব কনফিডেন্ট ছিলাম যে আমি এই জিনিসটা আমি ভালো পারি, সুতরাং ওইখানে যা প্রবলেম, যত জায়গায় প্রবলেমে পড়ি না কেন এটা আমি সলভ করতে পারবো। তো যেহেতু একটা নতুন সেলাই দেখতাম, ওরা হয়তো পারতো না তুলতে, আমি তুলে দেখাতাম যেভাবে করে। এইভাবে করতে 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 একটা সময় দেখা গেলো যে আমাদের 2010-এ আমাদের অলমোস্ট 15,000
উইমেন আমাদের সাথে কাজ করে ইটস আ বিবিয়ানার বিগ সাথে। নাম্বার। হ্যাঁ, এবং মোটামুটি সব ডিস্ট্রিক্টে। তো হাতে গোনা কয়েকটা ডিস্ট্রিক্ট বাদে আমরা সব ডিস্ট্রিক্টে গেছি, যেখান থেকে অল্প অল্প ছোট 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 করে ছোট রয়ে আস্তে আস্তে অনেক দেখা ছোট যাচ্ছে ছোট যে ক্লাস্টারে তারা হ্যাঁ, কাজ এবং করেন। তারাই একটা সময় অনেক বড় হয়ে গেছে কাজ করতে হ্যাঁ, করতে। আপনি বলছিলেন যে তাদের মধ্যে অনেকেই আছেন নিজেরাই এখন অনেক, এন্টারপ্রেনার। হ্যাঁ, অনেকেই ভালো করছে। আমার খুব ভালো লাগে যখন আসলে যেসব ফ্যামিলিতে ছিল যে একটা সময় যে চাল ডাল আনতেই তাদের কষ্ট হতো, কিন্তু তাদের ছেলে মেয়েরা যখন দেখি যে এখন খুব ভালো ইউনিভার্সিটিতে পড়াতে পেরেছে। তারপরে আমার একজন হাতের কাজের একজন কর্মী ছিলেন যে সে তার মেয়েকে, সে শুধু বিবিয়ানার সাথে হাতে খড়িটা আমার এখান থেকে হয়েছিল, আমি তাকে কাজ শেখাতে জি। শেখাতে একটা জায়গায় নিয়ে এসেছিলাম। সে কাজ করতে করতে তারপর সে আরো অনেক অনেক জায়গায় বড় বড় কাজ করেছে। পরে আচ্ছা। একটা সময় তার বাচ্চাকে সে লন্ডনে ফ্যাশন ডিজাইনিং এ পড়তে বাহ! পাঠিয়েছে। এইটা না কি মানে সুন্দর গল্প। এই এই জিনিসগুলো শুনলে না তখন না মনে হয় যে আহ, সার্থক। সার্থক। আমার কি হয়েছে কি হয়নি সেটা তখন প্লাস মাইনাস করতে ইচ্ছা করে না। জি। তখন মনে হয় যে না, এইটাই এরকম ওরকম সুন্দর সুন্দর অনেক স্টোরি আছে যেটা আসলে এই অল্প পরিসরে বলে শেষ করা যাবে না। জি। এটা কিন্তু মানুষকে অনেক আনন্দ দেয়, এই যে প্রাপ্তির আনন্দটা, ওদের আনন্দটা আমাকে অনেক বেশি আনন্দ দেয়। আমারও আসলে শুনে আমি নিজেও খুব ইন্সপায়ার্ড ফিল করছি, কারণ একটা মানুষের লাইফে চেঞ্জ আনা, স্কিল ডেভেলপমেন্ট করে তার ফিনান্সিয়াল ইকোনমিক্যাল মানে কন্ডিশনটাকে চেঞ্জ করার হ্যাঁ। যে শান্তি, যে স্যাটিসফ্যাকশন, এটা আসলে কোনো কিছুতে নেই। এটা আমার কিন্তু ছোটবেলা থেকেই ছিল যে আমি কাজ করব, কি কাজ করব বুঝতাম না, ছবি আঁকবো। একটা সময় যখন আরেকটু বড় হলাম, ওই যখন বিবিয়ানা শুরু করব বা বা আমি যখন কাজ করতাম তখন মনে হতো যে নিজে এরকম কোনো কাজ করে যেটার সাথে আসলে অনেক মেয়েরা ইনভলভ থাকবে। কিন্তু আমি না কখন ভাবতাম না যে এরকম একটা বিজনেস করব আমি, যেখানে আমার আস্তে আস্তে এরকম আউটলেট হবে বা এটা একটা ব্যবসায় পরিণত হবে। আমি এইভাবে কিন্তু ভাবিনি কখনো, জি। কিন্তু করতে করতে হয়ে গেছে, চাহিদা অনুযায়ী হয়ে গেছে। আমার কাছে মনে হয় নিজের চাহিদা চেয়ে মানুষের চাহিদা পূরণ করতে করতে যে আমার এতখানি আশা। এটাই তো ট্রু অন্টারপ্রেনার। আমি এখন আপু অনেক রিফ্লেক্ট করি, স্পেশালি বাংলাদেশে যে ট্রেডিশনাল ফ্যাশন ইন্ডাস্ট্রিটা, এটা কিছুটা হলেও তো রিসেন্ট টাইমে হুমকির মুখে এসেছে। কারণ বিভিন্ন দেশের পোশাক বাংলাদেশে আসছে, বেশ পপুলারিটি পাচ্ছে আর কি। তো আপনি এটাকে কিভাবে দেখেন, এবং আপনার কি আসলেও মনে হয় যে বিভিন্ন দেশের যে পোশাকগুলা বাংলাদেশে ঢুকছে এটার কারণে, এবং চাহিদাটাও কিন্তু বেশ অনেক বেশি, আপনার বিজনেস বা আপনাদের সমসাময়িক যত বিজনেসগুলো আছে এগুলো বেশ ক্ষতির সম্মুখীন হচ্ছে? অনেক অনেক বেশি। এটা নিয়ে আসলে এতবার কথা বলেছি, এখন মাঝে মাঝে মনে হয় কি এই সাবজেক্ট নিয়ে কথা বললে কোনো লাভ নেই আমাদের দেশে। আমরা একটা জিনিস সবসময় বলতাম যে ডেফিনেটলি, আমি ডিজাইনের কথা বলবো না, হয়তো এক একজনের দৃষ্টিতে এক একজনের ডিজাইন ভালো জি। লাগে। আমাদের অনেক ক্রেতা আছে তাদের এরকম বাইরের দেশের এদের ড্রেসগুলো ভালো লাগে, এবং এটা তার কমপ্লিটলি তার স্বাধীনতা। কমপ্লিটলি ফাইন। হ্যাঁ, বাট আমি যদি একটা জায়গা থেকে বলি যে যে আমাদের যে এই বুটিক এই সেক্টরটা, এটার মাধ্যমে কিন্তু বাংলাদেশে প্রায় 50,000-এর উপরে বুটিক, এর চেয়ে আসলে এটা আমি বলবো যে আরো কিন্তু বেশি, বড়, বাট সেটার কথা বলছি। রেজিস্টার্ড। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু ছোট ছোট তো এখন তো অনেক জি। অনেক লক্ষ লক্ষ হবে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে এই এই যার এই ছোট একটা প্রতিষ্ঠানের মাধ্যমে তো কিছু লোকের কর্মসংস্থান হয়, সেটাই। 100 জন, 500 জন, 5,000, 50,000, তাই না? এরকম তো হতে থাকে মানুষের। তো এই যে কর্মসংস্থানগুলো হচ্ছে, এই জায়গা থেকে যদি দেখি যে আমাদের দেশের যে যারা আসলে এই এই সাইটটা এক্সপ্লোর করেছে। হ্যাঁ এক্সপ্লোর করে, বা আমি বলবো যে যারা আসলে এটাকে থামাতে পারে, আমরা তো থামাতে পারি না। না, থামানো বলতে বোঝাচ্ছি যে কিছুদিন যদি বন্ধ রাখে, মানে যেহেতু কন্ট্রোল এটা একটা ডেভেলপ করছে, যেহেতু রেগুলেশন। আমাদের এই সেক্টরটা ডেভেলপ করছিল জি। খুব ভালোভাবে, ডিজাইনাররা ভালোভাবে কাজ করছিল, এবং বাংলাদেশে অনেক দেশি ফ্যাশন হাউস তৈরি হয়েছে যারা কমপ্লিটলি দেশীয় প্রোডাক্ট তৈরি করে। জি। তো এটা কিন্তু দেশের একটা ইকোনমিক্যালিও কিন্তু অনেকখানি গ্রোথে হেল্প গ্রোথের একটা করছিল। হেল্প করছিল। এবং আমরা যদি বলি যাদেরকে আমরা আনপ্রিভিলেজ
বলতাম, এখনো বলি না। যারা আসলে গ্রামে, আমি যখন কাজ শুরু করেছি তখনও যে গ্রামের একটা মেয়ে বাইরে এসে কাজ করবে সেই সাহস তাদের ছিল না। অনেক জায়গায় ফাইট করতে হয়েছে। আমি নিজে যে তাদের ফ্যামিলিকে বুঝিয়েছি, তারা কাজ করে জি। তারা স্বাবলম্বী হয়েছে, তারা ফ্যামিলিকে হেল্প করেছে, তাদের বাচ্চারা পড়াশোনা করতে পেরেছে, হাজবেন্ডকে যখন তাদের ফ্যামিলিকে যখন তারা ভালো খাবার দিতে পারছে, ভালোভাবে চলতে পারছে, তখন তারা তো হ্যাপি। সেটাই। তারা তারা তাদের দেখা দেখি পাশে আর একটা Family encouraged হচ্ছে। আর একটা পাশে আর একটা ফ্যামিলি এনকারেজ হচ্ছে, তাকে কাজ করতে দিচ্ছে। তো এই জায়গাগুলো কিন্তু অনেকখানি বন্ধ হয়ে যাচ্ছে, বিকজ যখন আমাদের দেশীয় প্রোডাকশন কম হবে তখন তো ওদের কাজের জায়গাটা কমে যাবে, তাই না? তো সেই জায়গা থেকে অনেক কমে গেছে। বিদেশি প্রোডাক্টের এত বেশি সয়লাভ হয়ে গেছে, এবং তাও কিন্তু সঠিক হইতে যদি আসতো যে প্রপার ভ্যাট ট্যাক্স দিচ্ছে, তারা গভর্নমেন্ট কিছু পাচ্ছে, গভর্নমেন্ট কিছু পাচ্ছে, সেটা কিন্তু হচ্ছে না। কিন্তু আমরা কিন্তু সেটা দিচ্ছি। জি। কিন্তু এই সেক্টরটা খুবই অবহেলিত এখন, আমি বলছি যে আমরা বলছি মানুষ, হ্যাঁ, মিডিয়ার মাধ্যমে হোক বা আমাদের সম্পূর্ণ নিজস্ব চেষ্টায় সবাই কিন্তু প্রত্যেকটা ফ্যাশন হাউস, আমি বলবো যে তার নিজস্ব চেষ্টায় আজকে এতখানি এত দূর এসেছে। কিন্তু সেই জায়গায় কিন্তু গভর্নমেন্ট কমে গেছে। আমরা যখন স্টুডেন্ট ছিলাম 2008-9 সালের দিকে, তখন তো খুবই পপুলার ছিল বিভিন্ন ব্র্যান্ড। বিবিয়ানার ড্রেস তো আমরা ঈদে বা বিভিন্ন পহেলা বৈশাখ অনুষ্ঠানে কিনতাম। তারপর সময়ের সাথে সাথে দেখছি যে এখন বাংলাদেশ না, অন্যান্য দেশের পোশাকের পপুলারিটিটা আসলে বাড়ছে। সো ওইটা একটু যদি রেস্ট্রিক্টেড করা যেত, জি, বা রেগুলেটেড। হ্যাঁ, যেমন আমি বলি ইন্ডিয়াতে তো 40 বছর ওরা ওদের নিজস্ব টেক্সটাইলকে ডেভেলপ করার জন্য তারা কিন্তু কোনো বাইরের কাপড় অ্যালাউ করেনি। আচ্ছা, এখন তারা সমৃদ্ধ হয়েছে, এখন তুমি এটার সাথে কম্পিটিশন করে আসো, এখন ওরা বলে। কিন্তু ওদের সাথে কম্পিটিশনে কিন্তু এতখানি ডেভেলপ করে ফেলেছে, মানে এই টাইমটা পেয়েছে তারা ডেভেলপ করার। তো সেই জায়গা থেকে প্রত্যেকটা দেশেই তো তাদের এই জায়গাগুলো থেকে হেল্প করে। কিন্তু আমাদের জায়গাটাতে আমরা দেখেছি, আর এটা তো একটা ডেভেলপিং কান্ট্রি, তাই না? এখন কিন্তু পুরোপুরি আমি ডেভেলপড না, সেই জায়গাটা, এই সেক্টরটা খুব ভালোভাবে, আমি বলবো যে আমি যখন বিজনেস স্টার্ট করি, আমাকে বলতো যে স্ট্রাগলটা, আমি না স্ট্রাগল বলতে পারি না তখনকার সময়। আমি খালি দেখেছি মানে স্টেপ উপরে যাচ্ছে এই জায়গাটা, বিকজ অবশ্যই আমার ক্রেতা ছিল তখন, অনেক চাহিদা ছিল। আর এখনো আছে, আপনারা ভালো ডিজাইন করে না এই জন্য আমরা কিনি না। একটা ডিজাইনার, যখন আমি ডিজাইনার হিসেবে বলছি, আমি খুব এনকারেজড হতাম যখন আমি 7-8 বছর আগের কথা বলতাম, তখন আমি একটা ডিজাইন করলে আমি দেখতে পেতাম কে পরবে। আমার মনে হতো কি আমার সামনে দাঁড়িয়ে আছে তারা এই পোশাকটা পরে। আর এখন আমি ডিজাইন করলে মনে হয় কাপড়টা আসলে কে পরবে, কনফিউজড। কারণ এত কিছুর ভিড়ে না আমাদের আমাদেরটা অনেকখানি হারিয়ে যাচ্ছে। আর আরেকটা জিনিস যেটা আমি বলছি যে আমাদের দেশে কনফিউজড হয়ে যাচ্ছে, যেহেতু আমরা একটু আমরা ফ্যাশন হাউস বলি, আমাদের বুটিকে একটা ডিজাইনার ওয়্যার, আর ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টগুলো যেভাবে করে আসছে, প্রাইস পয়েন্টও আলাদা হবে, একটু কম, প্লাস ওইটার চাকচিক্য অনেক বেশি হয়তো বা। তো সব মিলিয়ে যখন অপশন থাকে তখন কিন্তু সাধারণ মানুষ যারা, তারা কিন্তু ওই অপশনটাকে বেছে নেবে। তো আমরা বলবো না যে তাদের ওই অপশন থেকে বঞ্চিত করা হোক, কিন্তু আমরা কিন্তু অনেক কম প্রাইসে প্রোডাক্ট দিতাম, বিকজ সবাই যেন কিনতে পারে, একটা মিডল ক্লাস। আমার স্পেশালি আমি বিবিয়ানাতে, তোমরা যারা কেনাকাটা করতে, সবাই কিন্তু আমাকে বলতো যে আপনি এত কম দাম কি হবে, এত হাতের কাজ করা একটা প্রোডাক্টের দাম এত কম কি করে হয়। আমি চাইতাম যে সবাই পড়ুক, একটা মিডল ক্লাস যে যার পড়তে ইচ্ছা করে, ভালো একটা কাপড় পরতে ইচ্ছা করে, তার এরকম একটা কাপড় পরতে ইচ্ছা করে, সে যেন পড়তে পারে। সেটাই, এই জায়গাটা কিন্তু এখন স্বপ্ন দেখতেও ভয় পাই। আপনি যখন বিজনেসটা শুরু করেন, আপনি তো তখন একজন ইয়াং মাদার, অলরেডি আপনার ছোট একটা বাচ্চা আছে, তো কিভাবে ম্যানেজ করেছেন? আমি এটা কোশ্চেনটা জিজ্ঞাসা করছি, আজকে যদি কেউ আজকের দিনে আপনার মতো একজন বিজনেস করতে চান, নারী উদ্যোক্তা হতে চান, কিভাবে সে ম্যানেজ করবে বাচ্চা, বিজনেস? আপনি যদি একটু আপনার স্টোরিটা শেয়ার করতেন। আমি না সবচেয়ে প্রথম বিশ্বাস করি হচ্ছে আত্মবিশ্বাসটা থাকতে হবে, যে আমি পারবো। আমি যেমন আমার জায়গা থেকে না, ছোটবেলা থেকে আমি বলেছি আমার গোল যা ছিল, আমি কিন্তু অ্যাকচুয়াল নড়িনি, অথচ আমি কিন্তু খুবই কনজারভেটিভ একটা ফ্যামিলিতে বড় হওয়া, এবং আমি
তাদের মান সম্মান রেখেই আমি কিন্তু কাজটা করেছি, এটা মাথায় রাখতে হবে যে রেখে। বা আমার অনেকের হয় কি হাল ছেড়ে দেয়। প্রথমত হচ্ছে ফ্যামিলিকে বোঝাতে হবে যে আমি কাজটা করবো এবং এইভাবেই করেই করবো, জি। সেটাও বোঝাতে হবে। সেটা অনেকের জায়গায় শেষমেশ পারে না, কিন্তু চেষ্টা করতে হবে এই জায়গাতে। আমি আমার সাথে যারা কাজ করে অনেক ছেলে মেয়েদেরই দেখি যে ওরা মেয়েরা স্পেশালি কাজ করতে যে বলে যে না আমি হয়তো বা সে কনসিভ করেছে, সে বলতেছে যে আমি আর আমি কন্টিনিউ আর কাজ করতে করতে পারবো না, হ্যাঁ। আমি তো অসুস্থ। আমি বলছি এটা তো অসুস্থতা না, এটা একটা ন্যাচারাল একটা প্রসেস, সব মেয়েদেরকে যেতে হয় মোটামুটি। তো সেই জায়গা থেকে তোমাকে সার্ভাইভ করার চেষ্টা করতে হবে। হ্যাঁ, তুমি এই সময়টা তোমাকে আমরাও কনসিডার করতে হ্যাঁ। হিসেবে করে কাজ করো। আমি এনকারেজ করি সবাইকে যে তোমরা কাজটা চালিয়ে যাও, যেটা আমি করেছিলাম। আমার বড় ছেলেটা যখন হয় তখন কিন্তু আমি আরো তখন কাজ করি। আচ্ছা। হ্যাঁ, তো আমি কিন্তু ঠিকই বাচ্চাকে রেখে অনেক কষ্ট হয়েছে, এক সময় আমাকে ছাড়তে হয়েছে, কিন্তু ছাড়তে হলে কি হবে, আমি 3 দিনের মাথায় কিন্তু আবার কাজ শুরু করেছি। বাহ। আমি বললাম যে আমি আমার বাচ্চাকে যখন আমার বিবি আনা হয়, হ্যাঁ ওটা আমার প্রতিষ্ঠান বলে আমি হয়তো ওই সুযোগটাও করতে পেরেছি যে আমি আমার বাচ্চাকে ওই যে অফিসে রাখতাম, আমি নিজে যতটুকু সময় টেক কেয়ার করতে পারতাম, তারপরে সবাই টেক কেয়ার করতো। হ্যাঁ, মার টেক কেয়ার করা আর আরেকজনের টেক কেয়ার করা কখনো এক হবে না, জি। কিন্তু তারপর আমি ওই রিস্কটা নিতাম, যেহেতু আমি কাজ করতে চাই, আমি কাজ করতে পারি, এবং চেষ্টার আমি কোনো সময় কম করিনি। আর আমার সেকেন্ড বাচ্চারা যখন, আমি সেই গল্পটা সবাইকে বলতে চাই, সেটা প্রথম বাচ্চাটা তো নর্মাল ডেলিভারি হয়, আমার পরেটা সিজার করে হয়। তো তখন আমি একটু অসুস্থ ছিলাম পরে সেকেন্ডটা হওয়ার পর। তো প্রতিদিন বাসায় হতো কি, 3 দিনের দিন যখন হসপিটাল থেকে চলে আসলাম, আমার অফিস আর বাসা ছিল একটা বিল্ডিং পরে। তো অফিসে দেখা যেত যে এখন আমার যে প্রিন্টার আছে, যে টেলার আছে, ওরা তো ওদেরকে বসিয়ে রাখা মানে কিন্তু ওদের ইনকামটা টাইম লস, এবং ওদের ইনকামটাও আটকে যায়। তো আমার কাছে ওদেরকে বলতাম যে আচ্ছা ডিজাইন করার জন্য ডিজাইনার আছে, কিন্তু ফাইনাল অ্যাপ্রুভালটা তো আমাকেই দিতে হয়। তো বারবার আমার বাসায় আসছে, সবাই কাজ দেখাচ্ছে, ওর ভেতর থেকে এসে আমি কাজ দেখছি, বাচ্চাকে নিয়ে নিয়ে অফিস পুরোপুরি বাসাটাও একটা অফিসে পরিণত হয়ে গেছে তখন। পরে আমি না ঠিক 18 দিনের মাথায় আমার কাছে মনে হলো কি আমার আর দরকার নেই ছুটি কাটানো। কিন্তু আমি কিন্তু ইচ্ছা করলে 6 মাস ছুটি কাটাতে পারতাম, 3 মাস ছুটি কাটাতে পারতাম। আমার কাছে মনে হয়েছে যে না, আমার আর ছুটি কাটানোর দরকার নেই। আমি সোজা বাচ্চাকে নিয়ে, তার আগে বললাম যে আমার অফিসে যে আমার রুমটাতে একটা অ্যারেঞ্জমেন্ট করে দিত, তো আমার রুমে বাচ্চাকে রাখার মতো সব অ্যারেঞ্জমেন্ট করে দিল। আমি এখনও বলি, আমি এখন যে টেবিলটাতে কাজ করি, আমার ছোট ছেলেটার বয়স এখন 16, আমার ছোট ছেলেটা কিন্তু এই টেবিলে বড় হয়েছে। আমি ওকে ওইখানে রেখে আমি এবং তাকে কমপ্লিটলি 2 বছর ব্রেস্ট ফিড করিয়েছি। এবং আমি দেশের বাইরে সে সময় ফ্যাশন শো করতে গেছি। আমার মনে আছে যে আমার আমেরিকায় ফ্যাশন শো ছিল, আমার ছেলেটার বয়স যখন 9 মাস, তখন আমি ওকে কোমরে বেঁধে নিয়ে একা চলে গেছি। এটা কেউ বিশ্বাস করতে পারে না যে আমি আমেরিকায় ওকে নিয়ে ফ্যাশন শো করতে পারি। তো এটা আমি বলবো, এটা কমপ্লিটলি আমার কনফিডেন্স, সাহস। এবং আমি খুব সাহসী না, আমি কিন্তু ভীষণ ভীতু, সবাই জানে প্রচন্ড ভীতু, কিন্তু আমি কাজের জায়গায় অনেক সাহসী, অনেক সাহস, প্রয়োজনের জায়গায় আমি ভাবি যে না আমাকে এটা করতে হবে। জি। আমি সব মেয়েদেরকে বলি, তোমরা আসলে না নিজেরাই পিছিয়ে যাচ্ছ, অ্যাটলিস্ট ফাইট তো করতে হবে সেটার জন্য। যে কোনো জায়গায় আমার এখানে যত ডিজাইনার কাজ করে, যত মেয়েরা কাজ করে, ম্যাক্সিমাম মেয়েরা না প্রেগনেন্সিটাকে ভাবে কি আমি আর কাজ করতে পারবো না। কেন না, আমি আমার বড় বাচ্চাটা যখন হয়েছে, আমার আগের দিন রাত্রেবেলা আমার বস বলেছিল যে কালকে যদি আপনাকে অফিসে দেখি, আপনাকে অফিস থেকে বের করে দিব। তো আমি সেদিনই রাতেবেলা সে আমাকে হসপিটালে ভর্তি হতে হয়েছিল যে তখন মানে একদম লাস্ট মোমেন্ট। তার মানে হচ্ছে আমি লাস্ট মোমেন্ট পর্যন্ত আমি কাজ করেছি, সার্ভ করেছি, আমি আরো কাজ করতাম। বাহ। এবং আমি ঠিক আগের দিন পর্যন্ত কাজ করেছি। সেটাই কিন্তু মানুষ কিন্তু রিওয়ার্ড পায়। আমি রিওয়ার্ড কি পেয়েছিলাম, 3 মাসের ম্যাটারনিটি লিভ ছিল, আমার বসটা খুশিয়ে বলেছিল যে তুমি আরো 1 মাস ছুটি কাটাও, 4 মাস পেয়েছিলাম। বাহ। তো এটা কিন্তু হয়ে যায় ন্যাচারালি। আপু, আপনি তো আপনার কাজের জন্য অনেক দেশ বিদেশ ঘুরেছেন, অ্যাওয়ার্ডস পেয়েছেন, অনেক ফেলোশিপ করেছেন, এটা আসলে বাংলাদেশের জন্যও অনেক সম্মানের। আপনি যে দেশ বিদেশ ঘুরতে গিয়েছেন, এটা থেকে আপনি কি কোনো ইন্সপিরেশন ড্র করেছেন আপনাদের ফ্যাশন যেগুলো আমরা দেখতে পাই, ডিজাইনগুলি দেখতে পাই এই ক্ষেত্রে? এবং আপনার কেমন লাগে আপনি যখন বিভিন্ন ফ্যাশন ডিজাইনিংয়ের বিভিন্ন ফ্যাশন উইকে জয়েন করেন? প্লিজ। বাইরে
ঘুরতে যাওয়াটা প্রথমই ছিল, কিন্তু আমি জীবনে প্রথম দেশের বাইরে ঘুরতে যাওয়া মানে কাজে গিয়েছিলাম। আচ্ছা। তো অলওয়েজ আমার ঘুরতে যাওয়াটা মানুষ যেভাবে করে দেখে হুম। তার চাইতে কিন্তু আমার কাজের জায়গাটা বেশি। জি। কাজের জন্যই যাওয়া হয়, তার সাথে আমি অ্যাড করি কিছুদিন একটু ঘোরা, ঘোরা। এবং এই ঘোরাটাও কিন্তু আসলে পরবর্তীতে আমার কাজে অ্যাড করা হয়, কারণ আমি যে ইন্সপিরেশনগুলো আনি, লাইক আমার অনেক জায়গায় গেলে অনেক কিছু দেখলে মনে হয় যে রিলেট করতে পারি, যে এরকম একটা কিছু করি, যেটা ছবি আঁকা যারা তাদের মাথায়ও আসে, প্লাস আমরা যারা ফ্যাশন ডিজাইনিংয়ে কাজ করছি তাদের মাথায়ও আসে। তো আমার কাছে কিন্তু সব জায়গা থেকে আমার প্রকৃতি থেকে Inspiration নেন। ইন্সপিরেশন অলওয়েজ নিচ্ছি, এবং বাইরে যে ঘুরতে যাই না যখন, আমার কাছে যেটা মনে হয় যে নতুন একটা কালচার দেখা হয়, তারপরে নতুন তাদের অনেক সময় এরকমও হয় যে বন্ধু বা কারোর সাথে একটা এরকম কোনো একটা ফ্যাশন স্ট্রিটে হাঁটছি, তো এরকম কথা শুনতে হয়েছে যে তুমি তো এটা কিনবে না, তুমি এটা দেখবে, দেখে কি করবে। কিন্তু কেনার দেখার ভিতর পার্থক্য আছে। আমি আসলে কিন্তু এই যে ঘুরে ঘুরে দেখি, এবং আমার যেটা ভালো সেখান থেকে আমি অনুপ্রেরণা নিই। বাহ, তো বাহ। এইটাই কিন্তু আমার ঘোরার মেইন ইন্সপিরেশন, যে আমি অনেক ঘুরি। এবং আমার খুব মজার একটা গল্প বলি, যে এই অ্যাওয়ার্ডের কথা যখন আসলো, আমার জীবনে এরকম 2-3টা অ্যাওয়ার্ড আছে এরকম, যেটা হলো ফেলোশিপ অ্যাওয়ার্ড। জি। সেটার মধ্যে IVLP ছিল, সেটা ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশিপ প্রোগ্রাম। জি। এটা ইউএস গভর্নমেন্ট দিয়ে থাকে। ইউএস গভর্নমেন্টের। এটা তো ছিল, কিন্তু ঘোরাঘুরি ছিল বেশি, কারণ আমাদের 1 মাসের প্রোগ্রামে আমাদেরকে 8টা স্টেটে নিয়ে গেছে। তারপরে আমি 2015-এ আর একটা পাই, সেটা হলো অস্ট্রেলিয়াতে। ওইটাও হচ্ছে ফেলোশিপ অ্যাওয়ার্ড ছিল, সেটার উইমেন এম্পাওয়ারমেন্টের উপরে। তো সেইখানেও আমাদেরকে সেম অস্ট্রেলিয়াতে আমাদের এরকম এটা 1 মাসের একটা প্রোগ্রাম ছিল, 8টা স্টেটে নিয়ে যায়। তো হয় কি, আমি ঘুরতে খুব পছন্দ করি, আমার প্রকৃতি দেখতে ভালো লাগে, আমার ওখান থেকে ইন্সপায়ার হতে ভালো লাগে, এবং আমার ভাগ্যে ফেলোশিপগুলো এরকম পড়ে যেখান থেকে আপনি আরো ঘোরার সুযোগ হ্যাঁ, হয়। আমার থাইল্যান্ডে এরকম একটা প্রোগ্রাম ছিল, যেটাতে টোটালটাই ছিল ক্রাফটস ভিলেজগুলো, সেগুলো আমাদেরকে ভিজিট করবে এবং ওইটা থেকে এক্সপিরিয়েন্স করে তারপর আমরা একটা এক্সিবিশন করবো। তো এই ধরনের আমার, জানি না, হয়তো আমি এটাও বিলিভ করি যে মানুষ মন থেকে যেটা চায়, সেটা কোনো না কোনোভাবে কিন্তু আল্লাহ দিয়েই পজিটিভলি, দেয়। হ্যাঁ পজিটিভলি চায়, তখন আল্লাহ এটা দিয়ে দেয়। এটা আমি সেটাই। সবসময় এটা আমি বিশ্বাস করি। আমি পজিটিভলি চাইতাম যে আমি এরকম একটা ক্রিয়েটিভ কাজ করব, এবং আমি অনেক ঘুরতে ভীষণ পছন্দ করি, এবং কাজ করব। আমার সবচেয়ে প্রিয় সময় হচ্ছে, আমি যদি বলি, যে আমি যখন কাজ করি এবং একটা সুন্দর একটা প্রোডাক্ট তৈরি করতে পারি, তখন আমার সবচেয়ে ভালো লাগে। এবং এগুলো ম্যাক্সিমাম ইন্সপিরেশন আমি আসলে বিভিন্ন জায়গায় যখন ঘুরি ওখান থেকে নিয়ে আসি। বাহ, শিল্পীর কাজ তো আসলে এটাই, যে আসলে একটা কিছু তৈরি করা এবং সেটাকে রিপ্রেজেন্ট করা। বৃষ্টি স্নাত সুন্দর একটা দিন, বৃষ্টি মাখা একটা দিনে আপনার সাথে গল্প করতে খুবই ভালো লাগছে। ফ্যাশন শো করতে গিয়ে কি আপনার কোনো মজার বা এমন কোনো অভিজ্ঞতা, এটা যদি আপনি আমাদের সাথে শেয়ার করতেন? অনেক মজার মজার গল্প আছে। তার ভেতর আমি বলবো যে একটা বিজনেস সামিটে গিয়েছিলাম, জি। সেটা শিলংয়ে। তো প্রচণ্ড ঠান্ডা ছিল। ওপেনিং ডেতে আমি একটা উইন্টার কোট বানিয়ে নিয়ে গেছিলাম, যেটা ছিল হচ্ছে সেটা আমি আরো 10 বছর আগে, 10-12 বছর হবে। আচ্ছা। তো তখন আমি ওই যে কাঁথা, এই যে গায়ে দেওয়ারই কাঁথা আসলে আচ্ছা। এটা ছিল, আমি একটা ইয়ে Jacket। কাউন্সিলের একটা ফেয়ার থেকে কিনেছিলাম, না কাঁথা, এটা গায়ে দেওয়ার আচ্ছা, কাঁথা। আচ্ছা। কাঁথাটা ছিল খুব কালারফুল, যেমন লাইক তুমি যে কালার, অরেঞ্জ কালারের শাড়ি পরে আসছো, ঠিক এরকম অরেঞ্জ, ম্যাজেন্টা, বেগুনি, খুব কালারফুল কাঁথা করা। ওটা দেখার পর আমার মনে হয়েছিল এটা মোটেই গায়েদার কাঁথা না, হবে না, গায়েদার কাঁথা হিসেবে খুবই পচা। বাট আমার কাছে তখন দেখে মনে হয়েছিল এটাতে জ্যাকেট বানালে খুব ভালো লাগবে। তো আমি এটা কিনে নিয়েছিলাম, কিনে ওইটা দিয়ে আমি একটা জ্যাকেট বানিয়েছিলাম। তো জ্যাকেটটা ওই ওপেনিং ডেতে ভাবলাম যে আমাদের এত ঠান্ডা, শাড়ি পরে কোনো কিছু পরে এটা ইয়ে করা যাবে না। পরে আমার কাছে মনে হলো যে আমি ওই জ্যাকেটটাই আজকে পরবো, ড্রেসের নিচে একটা ব্ল্যাক ড্রেস পরেছিলাম। তো আমি যখন দর্শকের সারিতে বসা ছিলাম, ওখানকার চিফ মিনিস্টার আসলো, ওপেন করবে। তো ওখানকার আবার ওই যে ওদের যে 7 সিস্টার্স আছে সবগুলোরই চিফ মিনিস্টার আসছে, জি। অ্যাম্বাসেডার আসছে, সবাই ওপেন করবে। তো ওখানে হঠাৎ করে আমাদের চিফ মিনিস্টার বলছিল যে ডক্টর মুকুল নাগ সাংমা, উনি বলছিলেন যে এখানে আমাদের মেয়েদের সংখ্যা কম, 2জন অ্যাম্বাসেডার ছিল মহিলা। তো হচ্ছে যে আমরা
আর দু একজন চাচ্ছি যে audience Female থেকে আসবে, হ্যাঁ, representation. যারা এখানে আমার সাথে করবে, মানে লাইট প্রদীপ জ্বালিয়ে এটা উদ্বোধন করবে। উদ্বোধন করবে, ওটার সাথে যেন আসি। এখন কে উঠছে না, কে উঠবে? তারপরে সবাই বসে আছে, ওর মাঝখান থেকে চিফ মিনিস্টার উনি আমাকে Point ইশারা out করে উনি করলেন। আমাকে ডাকছেন, আচ্ছা, ডেকে আমাকে ডাকছে, পরে তো কিছু করার নাই, আমি উঠে চলে গেলাম ওনাদের সাথে। ওই লাইট জ্বালিয়ে ওই যে প্রদীপটা জ্বালিয়ে সেটা ওপেন হলো, কিন্তু আমার ভিতরে সারাক্ষণে একটা প্রশ্ন ছিল যে আচ্ছা এত মানুষের ভিতরে আমাকে কেন ডাক? আচ্ছা, স্বাভাবিকভাবে আমি তো কেউ না, তেমন কেউ না, জি, সবাই গেছে, সবাই এরকম আমার মতো ছোট ছোট উদ্যোক্তা এরকমই গেছে। ফাইনালি যখন ওনার বাসায় উনি রাতে, উনি ডিনারে, আবার উনি যাওয়ার সময় বললো যে ওনার বাসায় ডিনার আছে, উনি কয়েকজন ডেলিগেটসকে বলেছেন ওনার আচ্ছা। বাসায় খুবই স্মল গ্যাদারিং, বাট আমি যেন যাই। জি, তো সত্যিকার আমি খুব খুশি হয়ে গেলাম, সন্ধ্যাবেলা গেলাম তার বাসায়, এবং যখন দেখলাম উনি খুব ফ্রেন্ডলি, উনি খুব টেক্সটাইল নিয়ে কথা বলছেন। আচ্ছা, তো আমি ওনাকে প্রশ্ন করেছিলাম এত মানুষের ভিতরে উনি কেন আমাকে ডেকেছিলেন? উনি বলছে তোমার জ্যাকেট। বাহ, তো আমার কাছে ওইটা ভালো লেগেছিল যে আমি না, আমার জ্যাকেটটা, পোশাকই আসলে মানুষকে হ্যাঁ, রিপ্রেজেন্ট করে, তাই যে না? ওইটা কমপ্লিট একটা দেশীয় একটা গায়ে দেওয়ার কথা। আমি জি। আবার এটার হিস্ট্রিটা বললাম, খুবই ইন্টারেস্টিং ছিল। এটা আমার মনে পড়লে এখন পর্যন্ত খুব মজা লাগে যে আমার ওই জ্যাকেটের কারণে উনি আমাকে এতগুলো মানে গেস্টের মাঝখান থেকে গেস্ট মানে audience। ওনাদের সব সেভেন সিস্টার্স এর চিফ মিনিস্টাররা ছিলেন, অ্যাম্বাসেডাররা ছিলেন, তার ভিতরে আমি খুবই সাধারণ একটা মানুষ, আমাকে রেখেছে। প্লাস আবার উনি খুব ওই অসাধারণ কিছু মানুষের মাঝখানে উনি আমাকে ওনার বাসায় ইনভাইট করেছিল বিকজ অফ দ্যাট জ্যাকেট। I'm sure it's not just the jacket, of course আপনি আপনার কারিজমা, আপনার কাজ, বাট অবভিয়াসলি পোশাকের কিন্তু একটা বড় ইম্প্যাক্ট থাকে। আপু, আপনার কি মনে হয়, আপনি তো একজন ফেমাস ফ্যাশন ডিজাইনার, আমি এখনো ভাবি না, আমরা তো অবশ্যই মানি এবং ভাবি পছন্দের হতে, তোমাদের পছন্দের হতে আমাদের পারি, প্রিয় ফ্যাশন ডিজাইনার, হ্যাঁ, কেউ যদি তার ফ্যাশন বা তার স্টাইলকে একটু চেঞ্জ করতে চায় খুব সহজে, ইজিলি একটা টিপস দেন আমাদেরকে, আমরা কিভাবে সেটা করতে পারি? আমি আমার টিপসটাই দিই। হ্যাঁ, শিওর। আমাকে সবাই সবসময় বলে যে তুমি সবসময় ব্ল্যাক পরো কেন, বা তুমি ব্ল্যাক, বেইজ অথবা আইভরি, জি, এই তিনটা কালার আমি খুব বেশি পরি, ব্ল্যাক বেশি পরি। আচ্ছা, অনেকেরই প্রশ্ন থাকে তারপরে তোমাকে এত গোছালো লাগে কিভাবে, তুমি সবসময় একটা সলিড কালার করে চলে আসো। আচ্ছা, ওইটাই কিন্তু গোছানো। কেন গোছানো? আমার বললাম না যে আমাদের কাজের জায়গাটা এরকম যে আমাদের কোনো নির্দিষ্ট কোনো টাইম নেই কতক্ষণ জি। পর্যন্ত কাজ করবো। হয়তো দেখা গেল আমার রাতে একটা প্রোগ্রাম আছে, জি, বা বিকাল সন্ধ্যা 6টায় যাব, বা অফিস টাইমের মাঝখানে পরে আমি কিন্তু সকালবেলা ওই একটা ব্ল্যাক ড্রেস পরে বের হয়ে চলে গেলাম, বা একটা সলিড কালার, একটা বেজ কালার একটা কাপড় পরে গেলাম। যেটা যেটা সুবিধাটা কি, মনে হচ্ছে tips খুব কিন্তু আমাকে polished, বুঝে নিতে হবে। পলিশড, হ্যাঁ, ওটার সাথে যে আমি একটা আমার সিগনেচার হচ্ছে আমি একটা গয়না পরবো, মালা জি। পরবো, বড় একটা মালা পরবো, দ্যাটস ইট। আর আমার যা সাজ সেটাতে আমি ওইটা অতটুকুনি সাজবো। কিন্তু সবসময় সবাই বলে আমি আমি ওয়েল পুট টুগেদার। সবাই আমাকে বলবে যে আমি খুব গুছিয়ে যাই। আসলে আমি বলি আমার ইয়েটা হচ্ছে সবচেয়ে ফাঁকিবাজি। একটা সলিড ব্ল্যাক পরো অথবা সলিড একটা বেজ কালার, মানে লাইট ব্রাউন বা অফ হোয়াইট একটা এরকম একটা কাপড় পরো, তার সাথে একটা গয়না পরো, একটা সুন্দর একটা স্কার্ফ পরো, একটা সুন্দর একটা জুতা পরো, দ্যাটস ইট। আর কিচ্ছু করতে হবে না। এটা হচ্ছে সবচেয়ে সহজ টিপস। যখনই আমি একটা বিভিন্ন কালারে যাব, তখন কি তার সাথে অনেক কিছু ম্যাচিং করার বিষয় থাকে। হ্যাঁ, না, তুমি যেমন অরেঞ্জ একটা শাড়ি পরে আছো, জি, এটার সাথে কিন্তু তুমি ইচ্ছা করলে সব রং করতে পারবে। অনেক কিছু ইচ্ছা করলে তুমি একটা ডিফারেন্ট একটা কালারের একটা জুতা পরতে পারবে না। জি, তো ব্ল্যাকের সাথে তুমি যদি রেড পরো সেটাও যাবে, ব্ল্যাকের সাথে আমি হোয়াইট পরি তাও যাবে, ব্ল্যাকের সাথে আমি মাল্টি কালার পরি তাও যাবে। মূলত আমার ভেতরে সলিড আছে, এখন আমি যা আমার সামনে আছে আমি পরে বাহ। রেডি হয়ে চলে যাবে। এটা হচ্ছে সহজ টিপস এবং খুব স্মার্ট লাগে। চমৎকার সলিড একটা। কালার, তার সাথে তোমার যা পছন্দের, ব্যাগ হ্যাঁ, জুতা যা আছে। বাহ, চমৎকার। আপু, আমরা আমাদের প্রশ্নের শেষ পর্বেই প্রায় চলে এসেছি আমাদের এপিসোডে। আমার লাস্ট প্রশ্ন আপনাকে, আপনি আপনার ইয়াঙ্গার সেলফ, মানে লিপি খন্দকার অ্যাট দ্য এজ অফ 16-17 বছর বয়স, ইয়াঙ্গার সেলফকে আপনি কি অ্যাডভাইস বা কি সাজেশন দিতেন? আমি আমার লক্ষ্যে অটুট থাকবো, এবং ডেফিনেটলি সেটা পজিটিভলি, জি, এবং ভালো কাজের জন্য যেন মানুষকে সার্ভ করতে পারি। জি, শুধু যে আমি সবটাই তো বিজনেস, আসলে বিজনেস করব
আমি আর্ন করব, জি কিন্তু কাউকে কিছু দিব না। ওই ইয়াং বয়সে আমি লিপিকে বলছিলাম যে তুমি এমন কিছু করো যেটা তোমার উপকারে আসবে, হুম, এবং তোমার পাশাপাশি তোমার মতো আরো 10টা মেয়ের উপকারে আসবে। তো আমি সবসময় চেষ্টা করতাম সবাইকে হেল্প করতে। আমি এখন পর্যন্ত যতটুকু পারি সেই জায়গাটাতে আমি অটুট ঠিকই থাকি। আছে। আমি আমার সামর্থ্য অনুযায়ী এটা কাজ হেল্প দিয়ে করা হোক, যেভাবে করে হোক আমি চেষ্টা করি। এবং আমি চমৎকার। ইয়াঙ্গার সবাইকেই বলি এটা ছোটবেলা থেকে নিজেকে তৈরি করতে। জি, খুব চমৎকার আপু, খুব ভাল লাগলো। থ্যাংক ইউ আমাদেরকে সময় দেওয়ার জন্য, আর অনেক আমি কিছু আরেকটা কথা শিখলাম। তার সাথে বলতে চাই, হ্যাঁ, আমি তোমাকেই বা বাদ দেই কিভাবে? তুমি যে আমার প্লিজ, কত বড় ইন্সপিরেশন, আমি এই আপনি জায়গা যে এটা থেকে বলি। বলছেন অনেক বড় সম্মানের কারণ আমার জন্য। আমার মনে আছে যে আমি ভেতরে যেই জিনিসগুলো স্বপ্ন দেখতাম, আমি যখন তুমি কোন নতুন কাজ শুরু করলে জি, প্রত্যেক ঈদে সেই বাচ্চাদের ফুটপাতের সাথে কাজ করা। বাচ্চাদেরকে যে হাসি ফোটানো, বাচ্চাদেরকে যে চিন্তা করে সবাইকে দিয়ে সুন্দর গিফট দেওয়ানো, যে ওরা যেন জি, ফিল করে যে ওরা রাস্তা থেকে ভিক্ষা নিচ্ছে না, ওরা গিফট নিচ্ছে মানুষের কাছ থেকে, ভালোবাসা নিচ্ছে। ভালোবাসা জি, নিচ্ছে। সেই যে তুমি সেই একটা জায়গা তৈরি করেছিলে, এবং আমি প্রত্যেকটাতেই চেষ্টা করতাম যেতে। আসতে। জি আপু। কারণ আমার কাছে ওই জায়গাটা মনে হতো যে যেটা আমি একদম ভেতর থেকে চাইতাম, সেটা আমি তোমার ভিতর পেয়েছিলাম। থ্যাংক ইউ আপু। যে এই খুব এবং এখন পর্যন্ত তুমি যেটা করছো সেটা সত্যি, মানুষ এক একভাবে এক একজনের স্বপ্ন বাস্তবায়ন করে। তো আমার তুমি যেটা করছো সেটা আমার একটা স্বপ্নের একটা অংশ, যেটা আবার তুমি বাস্তবায়ন করছো আমি দেখতে পাচ্ছি। আমি হয়তো পুরোপুরি উজাড় রাখতে ও পারছি না। আপু, থ্যাংক ইউ। আমি আসলে খুবই অনার্ড, হাম্বলড আপনি যে আমাকে অ্যাজ অ্যান এক্সাম্পল হিসাবে বলছেন। আসলে ভাষা হারিয়ে ফেলেছি। না, এটা আমি একদম ভেতর থেকে বলছি, কারণ এটা তুমি নিজেও জানো যে আমি এটা ভেতর থেকে তোমাকে বলছি, জি আমি আপু, পছন্দ করি বলবো। থ্যাংক ইউ আপু। সো আমরা আজকে এখানেই শেষ করছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এই বৃষ্টি মাখা দিনে আমাদেরকে সময় দিলেন। ভালো থাকবেন আপু। আমার খুব ভালো লাগছে এখানে এসে, এরকম আমরা আশা করছি ভবিষ্যতে যারা আরো এখানে আসবে এবং ভালো ভালো কথা শুনবো সবার কাছ থেকে। থ্যাংক ইউ। আশা করি আজকের এপিসোডটি আপনাদের ভালো লেগেছে। আগামী পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন।